আচ্ছা, ঠিক আছে, শোনা যাচ্ছে তো না? হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো। যাচ্ছে ভাই। আচ্ছা, ভ্রূণ ও ফিটাসের বিকাশ, এই অংশটা একটু তোমরা বই খোলো সবাই। এখানে অনেক কিছু আছে, সব লাগবে না তোমাদের। আমার বই অনুযায়ী 277 পৃষ্ঠা, তোমরা নিজেরা একটু দেখে নাও। ওই যে এরপরে আর কি ভ্রূণীয় স্তরের পরিণতি নিয়ে যে চার্টটা আছে, ওই চার্টের পরের পৃষ্ঠা। বলছো সবাই? জি ভাই। এখানে প্রথম সপ্তাহের মধ্যে দাগাবা হচ্ছে নিষেকের 4 থেকে 5 দিন পরে ব্লাস্টোসিস্টের উৎপত্তি। 4 থেকে 5 দিন পরে ব্লাস্টোসিস্টের উৎপত্তি। ইমপ্লান্টেশনটা যেহেতু আমরা আগেই পড়ে ফেলছি, এটা এখানে আর দেখাচ্ছি না। দ্বিতীয় সপ্তাহে ভ্রূণস্তরগুলো তৈরি হয়। ঠিক আছে, ভ্রূণস্তরগুলো দ্বিতীয় সপ্তাহে তৈরি হয়। তৃতীয় সপ্তাহে গর্ভবতীর মাসিক বন্ধ। গর্ভাবস্থায় এটি প্রথম লক্ষণ। তাহলে গর্ভাবস্থায় প্রথম লক্ষণ, মানে গর্ভাবস্থার প্রথম লক্ষণ প্রকাশিত হয় তৃতীয় সপ্তাহে। এটা এভাবে এভাবে লাগবে প্রশ্নটা। আর তোমার মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড সব তৃতীয় সপ্তাহে। চৌদ্দ সপ্তাহে হচ্ছে রক্ত সংবহনতন্ত্র। চতুর্থ সপ্তাহে রক্ত সংবহনতন্ত্র। ভাইয়া পারমিশন দেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে চতুর্থ সপ্তাহ রক্ত সংবহনতন্ত্র। ভাইয়া রেকর্ডিং এর পারমিশন দেন। হ্যাঁ, দিছি তো। আসে নাই তো। দিছি। সাদিয়া জামান বলতেছো না? জি ভাইয়া। হ্যাঁ, দিছি। আচ্ছা, তারপরে পঞ্চম সপ্তাহে লিম বার্ট। আগে দাগাই না, আমি পরে বুঝে দিব, যে যেগুলো অস্পষ্ট আছে এগুলো বুঝে দিব। পঞ্চম সপ্তাহে লিম বার্ট। সপ্তাহ 6 সপ্তাহ, ষষ্ঠ সপ্তাহে চোখ এবং কান। এটা ইম্পর্টেন্ট না, চাইলে নাও মনে রাখতে পারো। তারপরে অষ্টম সপ্তাহ। অষ্টম সপ্তাহে কি, সেটা আমরা আগে পড়ে ফেলছি, ফিটাস। অষ্টম সপ্তাহে কি বলা হয়? ফিটাস বলা হয়। এটা চাইলে লিখে রাখতে পারো, অথবা আগে তো পড়াই ফেলছি, আগে তো আছে এটা তোমাদের বই। 12 নম্বর সপ্তাহে আমরা কি তৈরি হয় বলো তো? 12 সপ্তাহে প্লাসেন্টা। প্লাসেন্টা। এটাও আগে পড়াই ফেলছি। তবে আরেকটা জিনিস, 12 নম্বর সপ্তাহে প্রজনন অঙ্গগুলো ডেভেলপ করে। প্রজনন অঙ্গগুলো ডেভেলপ করে। ভাইয়া প্রজনন অঙ্গ রেকর্ডিং হচ্ছে না তো। হচ্ছে না? রেকর্ডিং তো আমার এখানে চিহ্ন দেখাচ্ছে, কিন্তু কে কে করতেছে এটা তো আর আমি বুঝতে পারতেছি না। আচ্ছা ভাইয়া, হচ্ছে হচ্ছে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমাদের বইও দেখো 12 নম্বর সপ্তাহে লেখা আছে জনন অঙ্গ সুগঠিত। এই কথাটা লাগবে। তারপরে আরেকটা জিনিস লেখো, পঞ্চম মাস। 5 মাস, 20 সপ্তাহ আর কি। তো আমি এখানে সপ্তাহ না বলে মাস দিয়ে দিলাম কেন? তো তোমাদের বইয়ে আছে এভাবে দিলাম, তো তোমরা সপ্তাহে বলতে পারো। এখানে একটা রেনুকো হিয়ার, এটা কে বুঝো বলো তো?
লেনিউগো হেয়ার। আমাদের মধ্যে কে দুই একজন তো বোঝার কথা। ভাই আচ্ছা ফিটাসের যখন চুল গজায় হ্যাঁ হ্যাঁ, ফিটাসের যে চুলগুলো থাকে সেগুলো একটু তোমার সফট হয় আর কালারটাও একটু ব্রাউনিশ টাইপের হয়, ঠিক আছে? এবং ওটাকে বলা হচ্ছে লেনুঙ্গু হেয়ার, তাহলে ফিটাল হেয়ার আর কি। সোজা কথা আমরা যদি একটু সহজ করে মনে রাখার কথা বলি তাহলে ফিটাল হেয়ার, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবেন, 5th মান্থ অথবা 20 উইকস হার্ট সাউন্ড ক্যান বি হার্ড বাই স্টেথোস্কোপ। আচ্ছা, আমি ইংরেজিতে লিখতেছি কেন? যাই হোক, তাহলে স্টেথোস্কোপ দিয়ে হার্ট সাউন্ডগুলো শোনা যায় আর কি, ঠিক আছে? স্টেথোস্কোপ দিয়ে হার্ট সাউন্ডটা শোনা যায়। হ্যাঁ, তোমরা জাস্ট এগুলো দাগাও আর লিখো, আমি আরেকবার সামারি করব, সমস্যা নাই। ভাই ভাই আপনি আগের বার দিছিলেন 5th উইকে মনে হয় সাউন্ডটা। হ্যাঁ, এটাই বলতে চাইছিলাম ভাই। আগের বার আগের বার বলছিলেন আপনি 5th উইকে। উইক লিখছিলেন হার্ট সাউন্ডটা। কত বলছিলাম? আমাদের 5th উইক, 5th ইয়া না মান্থ না, 5th উইকে বলছিলেন। উইক বলছিলাম? জি ভাই, লাস্ট যখন পড়াইছিলেন। ফিফথ উইক বললো তো মানে এটা সেরা একটা ভুল কথা বলছি। ফিফথ যদি বলে মান্থ থাকি হবে তো। বইয়ে ফিফথ মান্থ মান্থ, আছে। না ফিফথ ভাই, উইকে হয়তো জীবন আমরা তুলতে ভুল করছি, আপনি ভুল বললেন, এটা তো কমই হয়। না, হয়তো আমি ভুলে মাসের জায়গায় সপ্তাহ বলে ফেলতে পারি। যাই হোক, তাহলে এটা অবশ্যই 20 উইকস হবে, কেমন? আচ্ছা, কারণ অত আর্লি হার্ট সাউন্ড শোনা যাবে? অত আর্লি হার্ট সাউন্ড শোনা যাবে না। ফিফথ উইকে তো হার্ট সাউন্ড শুনতে হলে হার্টের বাল্ব টাল্ব এগুলো ডেভেলপ করতে হবে। ফিফথ উইকে তো ওগুলো ডেভেলপ হয় না। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, ঠিক আছে? এরপর আসো ষষ্ঠ, 6th মান্থ অথবা 24 সপ্তাহ বলতে পারো। 6 মান্থ, 6 মান্থ বা 24 সপ্তাহে তোমাদের বই যেটা আছে চোখের পাতা খুলতে পারে, চাইলে মনে রাখতে পারো, চাইলে বাদও দিতে পারো, এত ইম্পর্টেন্ট না। কিন্তু আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয় 6 মান্থে বা 24 সপ্তাহে ফিঙ্গারপ্রিন্ট ডেভেলপ হয়। আমার মনে হয় তোমাদের কাছে এটা ইম্পর্টেন্ট মনে হওয়ার কথা, ঠিক আছে? ফিঙ্গারপ্রিন্ট ডেভেলপ হয়। ফিঙ্গারপ্রিন্ট ডেভেলপ হয়। এখানে দেখো ইনফরমেশন সবগুলো তোমাদের মাঝে দেবো, বইয়ে থাকবে না। আমি এখানে সব বইয়ের ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো বলতেছি আর কি। আচ্ছা, সবাই কি এতটুকু পর্যন্ত সবার কাছে কি মানে সবাই কি মোটামুটি নোট করতে পারছো ইনফরমেশনগুলো? জি ভাই। ঠিক আছে, তাহলে আমি আরেকটু রিভাইজ করি। আমরা প্রথমে কি বলছি? ফার্স্ট উইকে 4 থেকে 5 দিনের মাথায় ব্লাস্টোসিস তৈরি হয়, আর 6 থেকে 9 দিনে ইমপ্লান্টেশন। এই ইনফরমেশনটা আমরা সবাই আগে থেকে জানি, সুতরাং এটা নিয়ে এখানে এই জায়গায় এত ইম্পর্টেন্স দেওয়ার কিছু নেই। সেকেন্ড উইকে ভ্রূণীয় স্তরগুলো তৈরি হয়। তৃতীয় সপ্তাহে গর্ভাবস্থার প্রথম লক্ষণ প্রকাশ হয়, ঠিক আছে? গর্ভবতীর মাসিক বন্ধ যেটাকে বলা হচ্ছে, এটার একটা টার্ম আছে, এটা আমরা একটু পরে শিখব। আচ্ছা, তারপরে চতুর্থ সপ্তাহে, ঠিক আছে, চতুর্থ সপ্তাহটা ইম্পর্টেন্ট। চতুর্থ সপ্তাহে কি হয়? চর দিয়ে মনে রাখবা, চ দিয়ে চতুর্থ, র দিয়ে রক্ত সংবহন তন্ত্র। চতুর্থ সপ্তাহে রক্ত সংবহন তন্ত্র, ঠিক আছে? তারপরে পঞ্চম সপ্তাহে লিম্বার্ট। লিম্বার্ট মানে কি? ধরো এটা একটা ভ্রূণ আর কি, দেখা যাচ্ছে এটা একটা ভ্রূণ তৈরি হচ্ছে
ভ্রূণের তো ধরো মানুষের তো এত বড় একটা হাত আছে, এখন ভ্রূণের কি হঠাৎ করে এত বড় একটা হাত হবে? প্রথমে একটা ছোট একটা হাতে একটা বার্ড বের হবে, ছোট্ট একটা হাতের বার্ড বের হবে। এই হাতের বার্ডটা আস্তে আস্তে বড় হবে। প্রথমে যে একটা বার্ড বা কুড়ি, আমরা হাইড্রা পড়ার সময় কি পড়ছি, কুড়ি সৃষ্টি হয়, পরে সেটা আস্তে আস্তে ম্যাচিউর হয়। এখানেও এরকম প্রথমে একটা বার্ড তৈরি হবে, একটা মুকুট কুড়ি তৈরি হবে, সেটাই আস্তে 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 ম্যাচিউর হয়ে ফুল লিম্ফ হবে। তাহলে এখানে আমরা বলবো লিম বার্ড, পঞ্চম সপ্তাহে লিম বার্ড। ঠিক আছে? আচ্ছা, অনেকটা অক্ষরে অক্ষরে মিলে পঞ্চমে যদি ম চিন্তা করো, লিম্বাটাও ম চিন্তা করো, তাহলে উচ্চারণের স্থানটা মনে রাখে মিলানো যায়, পঞ্চম লিম। ঠিক আছে? 6 নম্বর সপ্তাহে আমরা যেটা বলছি চোখ কান, ওটা এত ইম্পর্টেন্ট ইনফরমেশন না, সুতরাং ওটা মনে রাখার জন্য এত কাঠখড় পোড়ানোর দরকার নেই, যার এমনি মনে থাকে মনে রাখবা। 8ম সপ্তাহে যেটা বলছি ফিটাস, এটা তো তোমরা আগে থেকেই জানো। 8ম সপ্তাহে ফিটাস, 12তম সপ্তাহে প্লাসেন্টা, এটা আমরা সবাই জানি, এটা আমরা এর আগেই পড়ে আসছি, সুতরাং এই জায়গায় এটা নিয়ে এত কষ্ট করতে হচ্ছে না। 12তম সপ্তাহে এসে জননাঙ্গ সুগঠিত হয়। তো এটা আমরা একটু চিন্তা করো, মেয়েদের ক্ষেত্রে তোমার 11 থেকে 13 বছর বয়সে কি হয়, পিউবার্টি, বয়ঃসন্ধিকাল আসে। তো বয়ঃসন্ধিকাল আসে মানে জননাঙ্গ সুগঠিত হওয়া। তাহলে 12 যেহেতু 12-র সাথে ওদিকে জননাঙ্গ সুগঠিত হওয়ার সম্পর্ক আছে, বয়ঃসন্ধিকালের সম্পর্ক আছে, সুতরাং 12 এদিকে জননাঙ্গ সুগঠিত হবে। 12 বয়ঃসন্ধিকাল যেহেতু আসে, তাহলে 12 জননাঙ্গ সুগঠিত হবে এখানে। সেটা ওখানে না হয় 12 বছর আর কি, কিন্তু এখানে আমরা 12 সপ্তাহ চিন্তা করব। এরপরে 20 উইকস বা পঞ্চম মাস আমরা কি বলছি, লেনুগুহিয়ার, আর একটা হচ্ছে হার্ট সাউন্ড শোনা যায়। 20 সপ্তাহে হার্ট সাউন্ড শোনা যায়, কি দিয়ে, স্টেথোস্কোপ দিয়ে, খালি কানে শোনা যাবে না। এরপরে 6 মাসে এসে আমরা যেটা ইম্পর্টেন্ট বললাম সেটা হচ্ছে হাতের ছাপ, ফিঙ্গারপ্রিন্টকে যদি আমরা বাংলা অনুবাদ করি, আঙ্গুলের ছাপ, ঠিক না? আঙ্গুলের ছাপ, তাহলে ছাপ মানে ছাপে 6-তে 6 পদে প্রিন্ট। ঠিক আছে? ছাপে 6-তে 6 পদে প্রিন্ট, তাহলে ছাপ পরে 6 মাসে প্রিন্ট হয়, 6 মাসে ফিঙ্গারপ্রিন্ট হয়। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে ওই যে শ্বসনতন্ত্রে যেটা আছে 23 সপ্তাহ 24 সপ্তাহ, যেটা বিতর্ক আছে তোমাদের বইয়ে। 23 সপ্তাহ বয়সে সারফেক্টেন্ট ক্ষরণ সর্বপ্রথম শুরু হয়। 24 সপ্তাহ বয়স্ক ভ্রূণকে আমরা স্বাধীন অস্তিত্বের অধিকারী বলতে পারি 24 সপ্তাহ থেকে। এই ইনফরমেশনটা ওখানের জন্যই থাক, আমরা এই জায়গায় এটাকে নিয়ে বেশি পেটাচ্ছি না, এই জায়গাগুলো এই জায়গায় ক্লিয়ার করি। আচ্ছা, ঠিক আছে। এখানে কারো কোনো কোয়েশ্চেন বা কারো কোনো অস্পষ্টতা আছে? হ্যালো, भाई 4 months एम्ब्रॉय का ना fetus बोले। 4 মান্থস আমরা বলি না, আমরা এটা 8 সপ্তাহে বলবো আর কি। তোমাদের বইয়ে বিভিন্ন জায়গায় দেখবা 8 সপ্তাহে আছে, এবং আমরা কিন্তু যারা রিয়েলি মেডিকেল সায়েন্সে আমরাও জানি যেটা 8 সপ্তাহ। ঠিক আছে? जी भाई। 4 মান্থস কইবে রাবিদ না, এটা রাবিদের বই তো মুঘল আমলের। ভাই তাহলে 2017 সালের বইয়ে দেয়া আছে 4 হ্যাঁ হ্যাঁ মান্থস। হ্যাঁ, সেজন্য বলছি, এটা একটা ভুল ছিল। ঠিক আছে? এটা নতুন বইয়ে ঠিক আছে তো। আচ্ছা, আমার মনে হয় এই জায়গায় তোমাদের সমস্যা বা অস্পষ্টতা নাই, বুঝছো সবাই? ঠিক আছে, আমি প্রসিড করব। মাছের বলে কথা বলে না, করেন ভাই করেন, আমার একটা ডিউটি হয়েছে নতুন। কি ডিউটি? এই আপনি কিছু জিজ্ঞেস করলে জি ভাই করেন করেন এসব বলা। এটা তো একটা ভালো ডিউটি। शाबाश जायद। বর্তমানে মানে এই যে লকডাউনের সময় যত অনলাইন ক্লাস হয়, এগুলোতে একটা মানে খুব পপুলার একটা ডিউটি হচ্ছে অ্যাঙ্করের রোল পালন করা। কারণ আমি যখন কোনো একটা কথা জিজ্ঞেস করতেছি, সবাই মিলে একসাথে যদি বলে যে ভাই ঠিক আছে বুঝছি, তাহলে তো ফয়হুল্লোড় হয়ে যাবে। তো এক্ষেত্রে তুই খুব পারফেক্ট আর কি, বুঝছস? যায় ভাই নিলয় আছে কি করতে ভাই, নিলয়ের একটু বলেন। নিলয় তো হচ্ছে মাঝে মাঝে আমাদেরকে একটু আনন্দ দিবে, মজা দিবে।
শিশু প্রসব। তো শিশু প্রসব কতদিনে হয়? 10 মাস 10 দিন নাকি? না স্যার 9 months plus minus 7 days। তাই? এ দারুণ ক্যালকুলেশন তুই কই পেলি? আপনি বলছিলেন। তাই নাকি? আমি বলছিলাম। তো জি ভাই। বাকিরা তো কিছু বলতেছে না। আমি বললে তো বাকিরা এখন ভাই নীলা রেসপন্স করার টাইম। ও আচ্ছা, নিজেই বলবে সেটা আমরা বলি। নীলে বলবে, হ্যাঁ? ফয়ুল্লাহ রয়ে যাবে ভাই। ঠিক আছে, ঠিক আছে। হুম, হ্যাঁ 10 মাস 10 দিন তো চান্দ্র মাস হিসাব করে বলে না। তাই নাকি? হ্যাঁ এরকম করছিলাম। 38 weeks plus minus 14 না? আচ্ছা, আমি সব মিলাচ্ছি। তোমাদের যত ধরনের ক্যালকুলেশন আছে সবগুলো একটা দিয়ে মিলাই দিচ্ছি। আমরা যেটা করছিলাম 9 মান্থস প্লাস মাইনাস বলছিলাম নাকি নিলয়? আমি শুধু প্লাস বলছেন, কোনো মাইনাস বলেন নাই। শুধু প্লাস বলছি। আগে এটা দিয়ে মিলাই, এরপর তোমাদের অন্যান্য বইয়ে বা তোমাদের কি কি সবগুলো একসাথে মিলাবো। আগে একটা মিলাই। 9 মাস মানে চিন্তা করো তুমি, 9 মাস মানে কয় সপ্তাহ বলো তো? চান্দ্র মাস তো বছরে 10-15 দিন পিছায়। 10 মাসে কেন তো পিছাবে? এটা আর কি। আচ্ছা, 9 মাস মানে কয় সপ্তাহ বলো তো? আমরা ইংরেজি মাস অনুযায়ী আর কি। 9 মাস মানে কয় সপ্তাহ রাফলি বললে? কথা বলে না। 9 মাস মানে কয় সপ্তাহ রে? 36 36 নিলয় কই? 36 সপ্তাহ। 9 মাস মানে 36 সপ্তাহ। কিন্তু আমরা যদি বলি আইডিয়ালি কি 9 মাস মানে আসলে 36 সপ্তাহ? 4 সপ্তাহে কি 1 মাস হয়? 2-1 দিন বাকি থেকে যায় না? 4 সপ্তাহে 28 দিনে না। তো মাস তো প্রায় 30 থেকে 31 দিনে। তাহলে 2 দিন বা 3 দিন করে বাকি থেকে যায়। সেজন্য আমরা প্রতি 3 মাসের জন্য একটা করে সপ্তাহ এক্সট্রা ধরে নিব। তাহলে 9 মাসে কয়টা দিন আছে? 3টা। তাহলে প্রতি 3 মাসের জন্য যদি একটা করে এক্সট্রা সপ্তাহ ধরে নিই, তাহলে 3 মাস আসবে এখানে 3 বার। তাহলে এখানে 9 মাস মানে আসলে হচ্ছে 36 সপ্তাহ যোগ 3 সপ্তাহ। 9 মাস মানে আসলে কি 36 সপ্তাহ যোগ 3 সপ্তাহ। তাহলে কত হইলো? 39 সপ্তাহ। তো 7 দিন যোগ করলে কত হইলো? 40 সপ্তাহ। This is ideal. এটা হচ্ছে আইডিয়াল। এখন যে আমাকে বলছো 38 সপ্তাহ যোগ 14 দিন, তারটা কি মিলে গেছে কিনা এই হিসাবে? জি ভাই। 38 সপ্তাহ 14 দিন মিলে গেছে। তারপরে এখন তোমাদের বইয়ে দুইটা সংখ্যা প্রায় আসে। একটা হচ্ছে 38 সপ্তাহ, একটা 40 সপ্তাহ, ঠিক না? 38 40 কমন সপ্তাহ। তো এই দুইটা কেন আমরা এভাবে বলি? 40 সপ্তাহ হচ্ছে আইডিয়াল। একটা ডেলিভারির জন্য আমরা ডেলিভারি ডেট ঠিক করে 40 সপ্তাহ আগে দিলাম, কারণ এটা আইডিয়াল। তবে 38 এর পর থেকে 38 সপ্তাহ হয়ে গেলে আমরা ধরে নিই এটা যদি প্রয়োজন হয় ডেলিভারি করে ফেলা যাবে। 38 সপ্তাহ হয়ে গেছে, একটা মহিলার পেইন উঠে গেছে, আমরা ডেলিভারি করে ফেলতে পারবো। কিন্তু 34 সপ্তাহে যদি একটা মহিলার পেইন উঠে, আমরা ডেলিভারি করে ফেলতে পারবো? আমাকে কেউ চিন্তা করতে হবে কিন্তু 38 সপ্তাহের পরে যদি পেইন উঠে যায় তাহলে করে ফেলতে পারবো। আইডিয়াল যদিও 40 সপ্তাহ, কিন্তু 38 সপ্তাহের পরে আমরা ধরে নিচ্ছি কি ফিটাস ইজ এনাফ ম্যাচিউর টু বি ডেলিভার্ড। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জন্য এখানে 38 সপ্তাহ। তো আইডিয়াল হচ্ছে 40 সপ্তাহ। এখন তোমাদের বই কি লেখা আছে? 38 সপ্তাহের সাথে 2 সপ্তাহ যোগ করে। একই কথা, 38 সপ্তাহে 2 সপ্তাহ যোগ করলেও যে কথা, 9 মাসের সাথে 7 দিন যোগ করলেও একই কথা। ভাই 10 মাস 10 দিনের হিসাবটা কেমনে আসছে? ওটা বাবা আমিও নিজেও জানি না, ওটাকে আমি সঠিক মনে করি না আর কি। মিথ এটা মিথ মিথ্যের মতো একটা প্রশ্ন হয়ে গেছে। আর কে একজন বলে জেমস চন্দ্রমাসের থেকে সাথে আসছে। জানি না, হতে পারে, আমার আইডিয়া নেই। আচ্ছা, তাহলে তোমাদের মাজেদা বেগমের বইও এভাবেই লেখা আছে 40 সপ্তাহ। তাহলে তোমার মাজেদা বেগমের বইও বলতেছে কি 40 সপ্তাহ সাথে আরো প্লাস মাইনাস
5 থেকে 7 দিন এদিক ওদিক হতে পারে। 40 সপ্তাহ ধরে প্লাস মাইনাস 7 দিন এদিক ওদিক হতে পারে, এটা সবাই জানে। ডেলিভারি ডেট কখনো ফিক্স না, এটা আমরা দেওয়া হয়, এটা 7 দিন আগে, 7 দিন 5-7 দিন এদিক ওদিক হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এটা কতটুকু পর্যন্ত আমরা এলাও করব? সর্বোচ্চ বেশির দিকে আমরা কতটুকু পর্যন্ত এলাও করব? 42 সপ্তাহের বেশি এলাও করব না আমরা। সর্বোচ্চ 42 এর বেশি এলাও করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? এখন এই যে আমরা বলি 40 সপ্তাহ এই সেই বলতেছি, এটা কখন থেকে? হ্যাঁ, এটা কখন থেকে বলো তো? ভাইয়া শেষ First day of রজচক্রের last প্রথম দিন থেকে 40 সপ্তাহ। সর্বশেষ রজচক্রের প্রথম দিন। এই কথাটা একটু ইংরেজিতে বললে আমাদের মনে রাখতে সুবিধা হয়, বাংলা ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়েশন। ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়েশন। এটাকে আমরা কিভাবে মনে রাখবো? FDLM, ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়েশন থেকে 9 মান্থস প্লাস 7 ডে। ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়েশন থেকে 9 মান্থস প্লাস 9 ক্যালেন্ডার মান্থস প্লাস 7 ডে। এখন ধরো একটা মহিলা একটা ডাক্তারের কাছে আসার পরে ডাক্তার প্রশ্ন করার কারণে সে হিস্ট্রি দিল, সর্বশেষ মেনস্ট্রুয়েশনের কথা তার যেটা মনে আছে সেটা ধরো আজকে কয় তারিখে, আচ্ছা ধরো এটা 1 জানুয়ারি, সে হিস্ট্রি দিল 1 জানুয়ারিতে সর্বশেষ মেনস্ট্রুয়েশন হয়েছে তার মনে আছে। তাহলে তার ক্ষেত্রে ইডিডি, এক্সপেক্টেড ডেলিভারি ডেট, কত হবে? 7th বলো কত হবে? ভাইয়া কি জিজ্ঞেস করছেন আরেকবার? ইডিডি কত হবে? ইডিডি হোয়াট উইল বি? 280 প্লাস মাইনাস 5 ডেজ। এই 280 তুমি কি এখন 1 2 করে 280 গুনবা? আচ্ছা, 180 থেকে দিলাম, তাও তোরা কঠিন করস। 9 মাস গুনো, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সেপ্টেম্বর, 9 সেপ্টেম্বর। অক্টোবর, অক্টোবরের 1 তারিখ 9 মাস হবে, October 7 প্লাস 7 দিলে 8ই অক্টোবর। একজন গাইনি স্পেশালিস্টের কাছে গেলে উনি 8ই অক্টোবর। সেপ্টেম্বর বলতেছে কেন সবাই? জানুয়ারির 1 তারিখ হলে আমরা ফেব্রুয়ারি দিয়ে গুনবো, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর। অক্টোবরের 1 তারিখ 9 মাস ফিল আপ হবে, প্লাস 7 দিন যোগ করলে অক্টোবরের 8 তারিখ, ঠিক আছে? অক্টোবরের 8 তারিখ হবে এখানে ইডিডি। আচ্ছা যাই হোক, এখন আসো আমরা প্রেগন্যান্সি হরমোনাল ডেলিভারির সময় কি কি হরমোনের ইফেক্ট থাকে সেগুলো একটু বলি। মার্কেটটা করে দিব। এই যে প্রেগন্যান্সি, এটা মেইনটেইন করছে কোন হরমোন বলো তো দিদি? প্রজেস্টেরন প্রেগন্যান্সি মেইনটেইন করে, সেজন্য এটাকে হরমোনাল প্রেগন্যান্সি বলা হয়। কেন ওইটা পারে? কারণ প্রজেস্টেরন জরায়ুর প্রসারণ করে, তার মানে জরায়ুকে শান্ত রাখে, জরায়ু প্রসারণ করে বা জরায়ুকে শান্ত রাখে, যার কারণে প্রেগন্যান্সিটা মেইনটেইন হয়। আমাদের ডেলিভারি বা ডেলিভারি যেটাকে আমরা ইংরেজিতে পার্চুরেশন বলি, এটার মেকানিজম কি? ধরো এটা যদি জরায়ু হয়, পেরিস্টালসিসের মতো অনেকটা। প্রথমে ধরো জরায়ুর উপরের অংশটা কি হবে? সংকুচিত হবে, নিচের অংশটা প্রসারিত হবে, এরপরে বাচ্চাটা একটু নিচে নামবে, এরপর যে মাঝখানের অংশটা সংকুচিত হবে, নিচেরটা প্রসারিত হবে, আর একটু নিচে নামবে, এভাবে ডেলিভারি হবে, ঠিক আছে? তাহলে এই যে তার মানে ডেলিভারি হওয়ার জন্য জরায়ুর সংকোচন হওয়াটা শর্ত। ডেলিভারির জন্য 1 নম্বর শর্ত কি? জরায়ুর এডিকুয়েট কন্ট্রাকশন, পর্যাপ্ত সংকোচন। তাহলে
যেহেতু প্রজেস্টেরন কি করে, তাহলে প্রজেস্টেরন তাহলে অ্যান্টি ডেলিভারি, এটা হচ্ছে প্রেগন্যান্সি হরমোন, ডেলিভারি প্রিভেন্ট করবে। তাহলে প্রজেস্টেরন না থাকলে গর্ভাবস্থা নষ্ট হয়ে যেত, অ্যাবর্শন হয়ে যেত। তাহলে এটা হচ্ছে প্রজেস্টেরন থাকার সুবিধা। প্রজেস্টেরন কি হচ্ছে, জরায়ুর প্রসারণ, জরায়ুটা শান্ত রাখে, কি বলে, প্রেগন্যান্সিটা মেনটেন করে। তো এখন আমরা বলবো কি কি হরমোনের কারণে ডেলিভারি। আমি ডেলিভারি শব্দটা ইউজ করতে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আসলে আমরা মেডিকেল সায়েন্সের মূল শব্দটা হচ্ছে এটা। আপনারা মেডিকেল সায়েন্সে ভালো ওয়ার্ড ইউজ করতে পারেন না? এটা তো কোন দিকে খারাপ লাগছে তোর? এটা কত সুন্দর ওয়ার্ড। ডেলিভারি ওয়ার্ডটাই তো সুন্দর, নরমাল। কেন পার্চুরেশন এটা কি তাহলে? তুই কি মেইল ডেলিভারি করতেছস? মনের মধ্যে তুই এখনো সাহিত্য মন গড়ে তুলতে পারছ না। নীলয়ের দেখ, এটা সুন্দর লাগছে। নীলয়ের থেকে জিজ্ঞেস কর। ভাই ডাউনলোড কথাটা আরো সুন্দর। তাই না? পয়দা। এরা সবাই জরায়ু সংকোচন করে, ইস্ট্রোজেন, অক্সিটোসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। এর মধ্যে আমরা ডেলিভারির ক্ষেত্রে আমরা এই হরমোনটার রোল সবচেয়ে বেশি। অক্সিটোসিনই মূলত আসলে ডেলিভারিতে হেল্প করে। ঠিক আছে, ডেলিভারির সময় পিরিয়ডারি গ্রন্থি থেকে অক্সিটোসিন নিঃসৃত হয়, যেটার কারণে ডেলিভারি হয়। কোনো মহিলার যদি ডেলিভারি ডিলে হয়, পেইন হচ্ছে কিন্তু ডেলিভারি ডিলে হচ্ছে, ঠিক আছে, পেইন হইতে আছে, ডেলিভারি হচ্ছে না, তখন আমরা অক্সিটোসিন ইনজেকশন দিয়ে দিই, তখন ডেলিভারিটা তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে অক্সিটোসিনই মূলত আসলে মেইন হরমোন, বাকিরা হেল্প করে ওকে, কিন্তু মেইন হরমোন হচ্ছে অক্সিটোসিন। এখন আসলে লেবার পেন একটা শব্দ তোমরা সবসময় শুনে আসছো, তোমাদের বইও আছে, প্রসব বেদনা যাকে বলা হয় আর কি। লেবার পেন বা প্রসব বেদনা, এটা কাকে বলে? আমি যেহেতু রিসেন্ট পড়াইছি ক্যাডেটদের, ইউটেরাস মাসেল কন্ট্রাকশন। তাহলে জরায়ুর পর্যায়ক্রমিক, রিদমিক একটা শব্দ আমরা বলবো, জরায়ুর পর্যায়ক্রমিক সংকোচনের কারণে যে ব্যথা হয় এটাকে বলা হয় প্রসব বেদনা। আমাদের পেটের ভিতরে যে অর্গানগুলো আছে, শুধু জরায়ু বলে কথা নেই, আমাদের যখন পেট ব্যথা করে এগুলোও জরায়ু, আমাদের পেটের ভিতরে যে অর্গানগুলো আছে, অর্গানগুলোতে যখন সংকোচন হইতে থাকে অ্যাবনর্মালি, তখন আমাদের পেইন হয়। এখানেও জরায়ুর মতো একটা স্ট্রং মাস্কুলার অর্গান, ও যখন রিদমিক পর্যায়ক্রমিকভাবে সংকোচন করতেই থাকবে, থামবে না, তখন কি পরিমাণ পেইন হতে পারে এটা আশা করি তোমার কল্পনা করতে পারতেছ। আচ্ছা, এখন আসো ভাইয়া, হ্যাঁ এখানে বলো। প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনটার কাজ কি? প্রোস্টাগ্ল্যান্ডিন আসলে মূলত হরমোন না। প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে এটা এক ধরনের আমরা বলি এলো নন স্টেরয়েডাল সাবস্টেন্স আর কি। তো প্রোস্টাগ্ল্যান্ডিন আসলে মূলত তৈরি হয় হচ্ছে শুরুতে কর্পাস লুটিয়াম থেকে তৈরি হয়, পরে প্লাসেন্টা থেকে তৈরি হয়, এবং এটা মাসেলে, ইউটেরাসের মাসেলে গিয়ে ইউটেরাসের মাসেলকে সংকোচনে হেল্প করে, ইউটেরাসের মাসেলকে বা ব্লাড ভেসেলগুলোকে সংকোচনে হেল্প করে। এটার মেইন রোল, ডেলিভারির চেয়ে বেশি রোল হচ্ছে এটা ডেলিভারির পরে যে রক্তনালীগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে এগুলোকে সংকোচন করে ব্লিডিংয়ের চান্সটা বন্ধ করা, এটাতে বেশি রোল ওর। তো আমরা সব মিলে এত ভেঙে ভেঙে বলি নাই আর কি, ঠিক আছে, আমরা সব মিলে বললাম যে এরা সবাই মিলে ডেলিভারিতে হেল্প করে, এটা বললাম। তোমরা জানো আমাদের দেশে যে মাতৃমৃত্যু হার, মানে সন্তান জন্মদানের সময় যে মায়েরা মারা যায়, এটা রেট অনেক কমছে, আগে বেশি ছিল। এটার অন্যতম কারণ ছিল পোস্টপার্টাম ব্লিডিং। তোমরা ওই যে ভুটানিতে পড়ছো, কি দিতে হয় বলো তো প্রসব পরবর্তী রক্তপাত বন্ধ করার জন্য? কি পড়ছো ভুটানিতে, মনে আছে কারো? মনে নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে প্রসব পরবর্তী রক্তপাত, এটার জন্য মূলত আগে রোগীগুলো মারা যেত আর কি। তো এটা বন্ধ করতে প্রোস্টাগ্ল্যান্ডিনটা হেল্প করে। যাই হোক, আমরা এবার আলাদা আলাদা করে, তুমি জানতে চাইছো সেই জন্য বললাম, মানে বা আলাদা আলাদা দরকার নেই আর কি। এখন আসো, একটা ডেলিভারি ও পার্চুলেশনের কয়টা স্টেপ আছে? 3টা বেসিক স্টেপ আছে। টেন সেন্টিমিটার সার্ভাইকেল ডাইলেশন,
সার্ভিক্স প্রসারিত হয়ে 10 সেন্টিমিটার হওয়া পর্যন্ত ডেলিভারি হবে না, 10 সেন্টিমিটার হইতেই হবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, 2 নম্বর যে লাইনটা তোমাদের বইয়ে দিছে এটা সংক্ষিপ্ত করবো আমি, ফিটাস ডেলিভারি। ডেলিভারি অফ ফিটাস, জরায়ু থেকে ফিটাস বাইরে বেরিয়ে আসা, এই কথাটার সারমর্ম হচ্ছে ডেলিভারি অফ ফিটাস। আচ্ছা, ফিটাস তো বের হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি জরায়ুর ভিতরে? প্লাসেন্টা পড়ে থাকলো। প্লাসেন্টা কিন্তু একটা সোর্স অফ ব্লিডিং, এটা ব্লিডিং করবে, এটা হাইপার টেনশন করবে, এটা বের করে ফেলতে হবে। তাহলে 3 নম্বর হচ্ছে ডেলিভারি অফ। এই তিনটা হচ্ছে একদম তোমরা যখন ভবিষ্যতে যারা মেডিকেলে টিকবা, তোমরা যখন 5th ইয়ার উঠে গাইনি অপস পড়বা, তো তখন এটাই পড়বা। এই তোমার ভাইয়া তিনটা হুম। ভাইয়া প্রসব পরবর্তী রক্তপাত বন্ধের জন্য কোনটা ইউজ করা হয় ভুলে গেছি, একটু বলে দেন। আমরা তো এখন প্রোস্টাগ্ল্যান্ডিন ব্যবহার করি, এটা তোমার আগে ব্যবহার করা হতো আর কি, যেটার কথা বোটানিতে যেটার কথা বললাম, নামটা তো আমারও মনে আসতেছে না, অ্যান্ডো দিয়ে কি একটা নাম। জি ভাইয়া। কারো কি মনে নাই? প্রোস্টাগ্ল্যান্ডিন। না না, প্রোস্টাগ্ল্যান্ডিন আমরা এখন ব্যবহার করি, প্রাচীনকালে ব্যবহার করা হতো আর কি। ওই ওষুধ। অ্যানাস্থেসিয়া। মাইচিনস অ্যানেস্থেসিয়া না, এমন বুদ্ধি আছে তুই অ্যানেস্থেসিয়া দিবি? ভাই পাস্ট মনে রেখে লাভ আছে। ফার্স্ট মনে রাখে তো লাভ নাই, কিন্তু পরীক্ষায় যখন আসে তখন নিলয় তখন বল, মনে নিলয়। রাখে। হ্যাঁ, আমার মাথায় আসতেছে না, একদম হুট করে চলে গেছে মাথা থেকে। তাই বা কিছু ছিল না, আপনার মনে নাই তো ছিল না তাহলে মনে হয়। আমার এটা সম্ভব না ভাই, আপনার মনে না থাকা। কথা মনে থাকে কি? ওটা কি আনলে যা আসবো। ভাইয়া আপনার মনে হয় কারো নজর লেগে গেছে, এই জন্য ভুলে গেছেন। নিলয়ের স্যার এয়ারগট বা আর্গট। আর্গট, আর্গট, ঠিক আছে। ক্ল্যাভিসেপস পারপিউরা ছত্রাক থেকে পাই এটা আমরা, আর্গট। তো আর্গট আমরা ইউজ করি না আর কি, যদিও এখন আমাদের বইগুলোতে আর্গটের কথা আছে, শেষ পর্যন্ত না পারতে এটা ইউজ করার কথা বলা আছে, কিন্তু এখন ইউজ করা হয় না আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে এই জায়গাটা কি সবাই বুঝছো? তাহলে এই তিনটে স্টেপে একটা ডেলিভারি হয়। প্রথমে সার্ভাইকাল ডাইলেশন মিনিমাম 10 সেন্টিমিটার হতেই হবে, তারপর ফিটাস ডেলিভারি হবে, এরপর প্লাসেন্টা ডেলিভারি হবে, তাহলে একটা প্রসেস সম্পন্ন হবে। ঠিক আছে, আমার মনে হয় এখানে কার কোনো সমস্যা নাই বা কোনো প্রশ্ন নাই, আছে নাকি? আচ্ছা, স্যার প্রেগন্যান্সি টাইমে যদি প্রোজেস্টেরন বেশি থাকে তাহলে কি সমস্যা হবে? কি হবে তুমি বলো? ইউটেরাস জরায়ু সংকোচন হবে না, ও আচ্ছা ঠিক আচ্ছা। আছে, জরায়ু সংকোচন হবে না, সেরকমটা হয় না এমনি সাধারণত। আচ্ছা ভাইয়া, অনেক সময় 28 উইক 30 উইকে ডেলিভারি হয়েছে, ওগুলো কেন? এগুলোর অনেক কারণ আছে, হরমোনাল ইমব্যালেন্স আছে, জেনেটিক কারণ আছে, মেকানিক্যাল কিছু কারণ আছে, ঠিক আছে, তারপরে পেলভিসের সাইজের কিছু কারণ আছে, অনেক ধরনের কারণ আছে। এবার আসো টুইন। ভাই বাচ্চা নর্মাল ওয়েট নর্মাল কালার, হ্যাঁ, নর্মাল ওয়েট আর নর্মাল কালার। হ্যাঁ, এই আমার খাতা দেখে বলছো।
আচ্ছা, তাহলে এখানে দেখো প্রথম সিনারিওটা দেখো, প্রতি মাসে একটা করে ডিম্বাণু ম্যাচিউর হয়, এটা জানো সবাই। তাহলে ডিম্বাণু একটা, শুক্রাণু একটা, তাহলে জাইগোটও একটা। তো জাইগোটের পরে কি হয়? ক্লিভেজ হয়। ক্লিভেজে আস্তে আস্তে মাইটোসিস কোষ বিভাজন হয়, প্রথমে 2টা কোষ, 4টা কোষ এভাবে হতে থাকে। তো কখনো যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টালি বা কোনো একটা কারণে 2টা কোষ হওয়ার পরে, মানে 2 কোষ বিভাজন, 2 কোষ সম্পন্ন একটা গুচ্ছ হওয়ার পরে এটা আবার আলাদা হয়ে হঠাৎ করে 2টা কোষ আলাদা আলাদা জাইগোটের মতো আচরণ শুরু করে। 2টা কোষ যখন এভাবে আলাদা আলাদা জাইগোটের মতো আচরণ শুরু করে, তখনই একটা টুইন হয়ে গেল। তাহলে এখানে যে টুইনটা হইলো, এই টুইনটা দেখো উৎস কিন্তু একটা, মানে সেম ডিম্বাণু সেম শুক্রাণু, দুটো টুইনের কিন্তু উৎস সেম, একই শুক্রাণু ডিম্বাণু। সেজন্য এদের ক্ষেত্রে জেনেটিক যে কম্বিনেশন, জিনগত বিন্যাস, এগুলো সেম।